इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं हर वक्त। आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि यार डरने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every. আসসালামু আলাইকুম, আশা করছি আপনাদের ভালো রয়েছে। মেডিকেল অ্যাডমিশনে বোটানিতে একটা প্রশ্ন ছিল এরকম যে কোন প্রোটিনটা পানিতে অদ্রবণীয়। আচ্ছা, তার মানে প্রোটিনের যে শ্রেণীবিভাগ আছে সেখান থেকে প্রশ্নটা এসেছে। খুবই ইজি হয়ে থাকে, শ্রেণীবিভাগটা একবার খেয়াল করে ফেলি আমরা। অ্যালবুমিন, এটাকে আমি এ দিয়ে রাখলাম। এরপর আছে গ্লোবিউলিন, গ্লুটেনিন, তারপরে হচ্ছে প্রোলামিন, প্রোটামিন, এরপর হচ্ছে হিস্টোন। ওকে, আর একটা প্রোটিন আছে, তার নাম হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন। ওকে, এখন এই যে প্রোটিনগুলো আমি লিখেছি এগুলোর মধ্যে পানিতে দ্রবণীয় আমরা সহজেই জানি যেটা, সেটা হচ্ছে এপিএইচ হচ্ছে পানিতে দ্রবণীয়, এপিএইচ। তো এতে অ্যালবুমিন, এটা পানিতে দ্রবণীয়, খুব ইজি। এইচতে হিস্টোন, এটাও পানিতে দ্রবণীয়। এই পি দিয়ে দুইটা হয়, একটা হচ্ছে প্রোলামিন, একটা প্রোটামিন। অনেকের মাথায় একটু প্রবলেম হয়ে যায়, ভাই এটা কোনটা হবে? আচ্ছা, মনে রেখে একটা বুদ্ধি শিখিয়ে দিই। পানিতে দ্রবণীয় কোনটা? তাহলে পানি থাকে পটের মধ্যে না? পট মানে কি? পট প্রোটামিনে আছে, তার মানে এই পিতে হচ্ছে প্রোটামিন। তাহলে অ্যালবুমিন, প্রোটামিন, হিস্টোন, এই তিনটা পানিতে দ্রবণীয়। বাকি যেগুলো থাকবে সেটা অবশ্যই অদ্রবণীয়। সমস্ত উত্তরে গ্লুটেনিন জাতীয় অপশন ছিল, সেটা হবে। আচ্ছা, এখন এগুলো নিয়ে একটু আমরা পড়ে ফেলি। অ্যালবুমিন, ডিমের যে সাদা অংশ আছে না, সেখানে থাকে অ্যালবুমিন, সাদা অংশে। তাহলে এখন প্রশ্ন হতে পারে কুসুমে কি থাকে? কুসুমে অবশ্যই গ্লোবিউলিন, কুসুমে গ্লোবিউলিন। গমে থাকতেছে গ্লুটেনিন, ভেরি ফাইন। প্রোলামিন, আচ্ছা ঢাকাইয়া পোলা বলে না? ঢাকার যে পোলা তারা কিন্তু অল্প বয়সে দেখা যায় বিভিন্ন স্প্রাইট, টাইগার, লায়ন এগুলো খায়। এগুলো খুবই খারাপ, কিন্তু ওরা মনে করে এগুলো খেলে মনে হয় শরীরের মধ্যে হচ্ছে শক্তি আসবে। মোটেই আসে না, কিন্তু তারা খায়। তার মানে ঢাকার ছেলেপেলে যেগুলো খায়, এই কি টাইগার, স্পিড, এরকম কিছু আছে, এগুলো মূলত হচ্ছে অ্যালকোহল। তাহলে ঢাকার ছেলে যে পোলা, এরা হচ্ছে 70 থেকে 80% অ্যালকোহলে দ্রবণীয়। অ্যালকোহলে দ্রবণীয় হয়ে গেল। এরপর প্রোটামিন, পানিতে দ্রবণীয় ছিল, পটের মধ্যে পানি। আচ্ছা, তারা মেসে থাকে, তারা জানে যে পট এটা খুব ছোট একটা জিনিস। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন হচ্ছে প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিন, এটা হচ্ছে প্রোটামিন। হিস্টোন, এটা আমরা জানি যে ডিএনএতে থাকে, এবং ডিএনএ যে বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাতে হিস্টোন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে যে আমরা যেভাবে প্রশ্ন করি যে কোন প্রোটিনটা জেনেটিক্সের সাথে সম্পর্কিত, হিস্টোন। কোনটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, হিস্টোন। ডিএনএতে আছে হিস্টোন, ভেরি ফাইন, ডিএনএর সাথে। স্ক্লেরোপ্রোটিন, এইটা জিনিসটাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমরা জানি না সরল টিস্যু 3 রকম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। ওই স্ক্লেনকাইমা ছিল না সবচেয়ে শক্ত মৃতজীবী, সেইটার সাথে মিলে যায় স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেনকাইমা যেমন মৃতজীবী খুব শক্ত, ঠিক সবচেয়ে শক্ত প্রোটিন হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, সবচেয়ে শক্ত। আচ্ছা, সবচেয়ে শক্ত জিনিস কোথায় কোথায় আছে? যেমন দাঁতের মধ্যে আছে, তারপরে মাথার যে শিং থাকে, মাছের যে আইস থাকে, খুর, এগুলোর মধ্যে। আচ্ছা, দাঁত, তারপর হচ্ছে মাছ, শিং, মাছের আইস, এগুলো কি কোনোটা উদ্ভিদে দেখতে পাওয়া যায়? না, এগুলো সব প্রাণীতে। তার মানে একমাত্র প্রাণীতে পাওয়া যায় স্ক্লেরোপ্রোটিন, একমাত্র প্রাণীতে পাওয়া যায় স্ক্লেরোপ্রোটিন, একমাত্র প্রাণীতে পাওয়া যায় স্ক্লেরোপ্রোটিন। তাহলে উদ্ভিদ প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি আমরা স্ক্লেরোপ্রোটিন দিয়ে। তাহলে এই যে প্রোটিনের যে প্রকারভেদ, এখান থেকে প্রশ্ন এসেছে, কত সহজ, একটু বুঝে পড়লে একদম কারেক্ট। আচ্ছা, এরপর একটা প্রশ্ন ছিল ফসফোলিপিড, কোনটা হচ্ছে ফসফোলিপিডের উদাহরণ? আচ্ছা, এটা মূলত লিপিড জিনিসটাকে আমি একটু আগে বলি। লিপিড এটা মূলত দুইটা জিনিসের যোগফল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। গ্লিসারিন। এখন লিপিডের যে প্রকারভেদ, কম্পাউন্ড লিপিড বা যৌগিক লিপিড, সেইটার মধ্যে একটা হচ্ছে ফসফোলিপিড। কি নাম? ফসফোলিপিড। আচ্ছা, প্রশ্ন হতে পারবে ফসফোলিপিড জিনিসটা কি? আচ্ছা, একটু বলি। এই লিপিড শব্দটা তো এখানেই আছে, তার সাথে ফসফেট। তার মানে ফসফেট এবং লিপিড দুইটা একসাথে যুক্ত হলে কি হয়? ফসফোলিপিড। এর সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে লেসিথিন। সবচেয়ে ইন্টারেস্টিং উদাহরণ হচ্ছে লেসিথিন। আচ্ছা, আরো আছে 2-4টা, সেফালিন। আরেকটা আছে প দিয়ে নাম, নিচে খেয়াল রাখবো, প্লাজমা লোজেন।
তাহলে ফসফোলিপিড আমি যারা মানে পড়েছে অবাক, জাস্ট এগুলো আমরা পড়াই কিন্তু খুব সহজ জিনিস। তাহলে ফসফোলিপিড থেকে এসেছে প্রশ্ন, এটা থাকতে পারতো নিচের কোনটি ফসফোলিপিডের উদাহরণ না। এরপরে আরেকটা ছিল এরকম গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিডটা একটু জাস্ট বলে রাখি, এখানে গ্লাইকোলিপিড হচ্ছে লিপিড তো আছে, এখানে গ্লাইকোজেন থাকবে, গ্লাইকোজেন থাকবে, এটা গ্লাইকোলিপিড। তাই গ্লাইকোলিপিডটা গ্লুকোজের সাথে সম্পর্ক না, গ্লুকোজ থাকে সাধারণত ওই যে ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লাইকোলিপিডটা অধিক প্রয়োজনীয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এই দুটো একসাথে যোগ হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কত সহজ জিনিস, সুন্দর। গ্লাইকোলিপিড গ্লাইকোপ্রোটিন মিলে হয় গ্লাইকোক্যালিক্স। তারপরে আচ্ছা, তার মানে লিপিডের যে শ্রেণীবিভাগ সেখান থেকে এসেছে, এই প্রশ্নটা একটু বুঝে পড়লেই হবে। আচ্ছা, এর আগেটা ছিল প্রোটিনের শ্রেণীবিভাগ, তার মানে আগামীতে প্রশ্ন আসতেই পারে শর্করার যে কার্বোহাইড্রেটের যে শ্রেণীবিভাগ আছে সেখান থেকে। তবে একটা প্রশ্ন ছিল যে হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে কোনটা কাজ করে। আচ্ছা, আমাদের যে কোভিড-19 যে রোগটা, এটা একটা ভাইরাসজনিত রোগ না? আমরা জানি যে এটা আরএনএ ভাইরাস, খুব দ্রুত হচ্ছে এটা ওই যে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম থাকার কারণে, ট্রান্সক্রিপশন মানে তো ডিএনএ থেকে আরএনএ, রিভার্স ট্রান্সক্রিপশন মানে আরএনএ থেকে ডিএনএ, এই যে চেঞ্জটা হয় এইটার কারণে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ভাইরাসটা আমাদের যে রোগটা তৈরি করে সেটার বিরুদ্ধে কাজ করতে পারে যে জিনিসটা, সেটা একটা নাম হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন এইটা এক রকমের একটা প্রোটিন, এই প্রোটিনটা এটা মূলত হচ্ছে কি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। ওকে, তাহলে ভাইরাসের বংশবৃদ্ধি এবং তার হচ্ছে বিরুদ্ধে প্রতিরক্ষা অংশ নাকি ইন্টারফেরন, এমনকি ক্যান্সারের বিরুদ্ধে এটা কাজ করে। তবে ইন্টারফেরন একই সাথে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাইরাস আর এটা কি ক্যান্সার, এই দুইটার বিরুদ্ধে সে কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমরা যে জানি না ডায়াবেটিসের সাথে সম্পর্কিত, ডায়াবেটিসের ট্রিটমেন্টে লাগে না ইনসুলিন, ইনসুলিনটা তৈরি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। ধরা যাক যে এটা হচ্ছে একটা কোষ, তার মধ্যে এটা ধরা যাক ক্রোমোসোম, তার মধ্যে আছে ডিএনএ, এই যে সোজা জিনিসটা ধরলাম ডিএনএ প্যাস, যদিও এই ডিএনএটাকে যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলে রিকম্বিনেশন করলাম, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ এই টেকনোলজির মাধ্যমে তৈরি হচ্ছে ইনসুলিন, যেটা আমি বলেছি যে ঢাকা ইউনিভার্সিটি 1921 সেই সময় থেকে, কোনো কোনো বই একটু কম বেশি আছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো যা আসছে সব প্রশ্ন হচ্ছে ক্লাসের লেকচার থেকে আসছে। আমি বলবো ক্লাসে আমি যে কথাগুলো বলি এতদিন পড়ানোর ফলে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এগুলোর একটা কথা ভোলা যাবে না অলওয়েজ। এগুলো পারলে অ্যাডমিশন টেস্টে অবশ্যই চান্স পাবো, আর যত ভালো বেশি নাম্বার পাবো তত বেশি সামনের দিকে থাকবো। তা আমরা আশা করছি যে ইনশাআল্লাহ মানে প্রত্যেকেই খুব ভালো করে পড়বো এবং সারা দেশে ফার্স্ট হওয়ার মতো করে আমাদের প্রিপারেশন নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।